বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? বাংলা গল্প লাইন বাই লাইনে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেলে নতুন হলে নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে একবার ক্লিক করে কিন্তু কালো করে দিও। তোমাদের সবার তরফে আমার তরফ থেকে এই একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকে। আমরা পড়ছিলাম জেমস বন্ডের ম্যান উইথ দ্য গোল্ডেন গান। আজকে তার দ্বিতীয় দিন। মনে আছে তো আজকে আমরা কি বলেছিলাম? আজ আমরা শুরু করব পিস্তল স্কারামাঙ্গা দিয়ে। ঠিক সেইভাবেই শুরু করব। পুরো গল্পটা তোমরা শুনো আজকে যতটা আমরা পড়বো, এবং শোনার পরে যদি ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে, তাহলে জানো তো কী করতে হবে? একটা ছোট্ট লাইক করে দিও আর নিচে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো। তোমাদের সবার কমেন্ট পড়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তাহলে একটা কমেন্ট করো, কমেন্ট পড়ে আমি আরও উৎসাহিত হব, আরও নতুন নতুন অনেক গল্প পড়বো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিতে একদম ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব। যারা প্রথম দিনেরটা শোনোনি সেই লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একবার তোমরা ডেসক্রিপশানে ভিজিট করো, সেখান থেকে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের পার্টটা শুনে নিও, তাহলে তোমরা আরও খুব সুন্দরভাবে পুরোটাকে লিঙ্ক করতে পারবে। তার ফলে জিনিসটা তোমরা খুবই ভালো করে বুঝতে পারবে, তার ফলে গল্পটাকে আরও ভালো করে ফিল করতে পারবে। তাহলে চলো, বাংলা গল্প লাইন বাই লাইনের আজকে লাইন বাই লাইন পড়া চলছে ম্যান অফ দ্য গোল্ডেন গান, আর তারই একটা পর্ব হচ্ছে পিস্তল স্কারামাঙ্গা। সেই পর্বই আজকে আমরা আবার শুরু করতে চলেছি। চলো শুরু করা যাক। ক্লাবে বসে খাবার খুবই অল্প খাচ্ছেন এম। তার হাতে একটা কাগজ ধরা, যদিও তিনি ওটা পড়ছেন না, শুধু নিজেকে আড়াল করা বসে আছেন জানলার ধারে। হেড ওয়েটার পোর্টারফিল্ড, ক্লাবের জনপ্রিয় হেড ওয়েট্রেস সুন্দরী লিলিকে বলে, আজ বুড়োটার কী হলো? অনেকের গোপন কথাই ও জানে, তেমন জানে ওদের মেজাজ এবং ইচ্ছের কথা। ক্লাবের খাবার টেবিলে উঁচু মানের খাবার দাবার সাজানো, যা যে কোনো হোটেলের সঙ্গে পাল্লা দিতে পারে। পোর্টারফিল্ড লিলিকে বললে, বুড়োরাজ নিশ্চয়ই কিছু হয়েছে। অন্য দিন অ্যালজেরিয়ান রেড ওয়াইন 8 বোতলের বেশি খেতে পারে না, ভীষণ কড়া মত। আজ বলল যে 1 বোতল দাও, দিলাম। তারপর ওকে কে যেন ইশারা করে ডাকতে ও সেদিকে গেল। ইতিমধ্যে এম বিল চেয়ে পাঠিয়েছে। উনি সবসময় 5 পাউন্ডের নোট দেন, কারণ ক্লাবের নিয়ম অনুযায়ী ভাঙানি সবসময় আসতো করকরে নতুন নোট এবং চকচকে তামার পেনিতে। সেটা ভালো লাগতো ওর। তারপর পোর্টারফিল্ড টেবিল সরিয়ে দিতে এম দরজার দিকে হেঁটে গেলেন। অনেকে তাকে দেখে আহ্বান জানালে তিনি শুধু হাত নাড়লেন। এরপর এসে ওঠেন গাড়িতে। বার্কলে স্কোয়ার এবং অক্সফোর্ড স্ট্রিট হয়ে উইগনার স্ট্রিট পেরিয়ে গেলেন রিজেন্ট পার্কের দিকে। জানলা দিয়ে একবারও বাইরের দিকে তাকাচ্ছেন না। হ্যাটটা মাথায় আঁটা এবং সকালে অফিস থেকে বেরোবার পর ভাবছেন যে যা করেছেন তা ঠিকই করেছেন। এই মারও ভাবছেন, বন্ড নিশ্চয়ই হার্ট বিশেষজ্ঞ জেমস ম্যালোনির চিকিৎসায় দ্রুত সেরে উঠবে। উঠলেও পুরনো সেকশনে বন্ডকে কাজে লাগানো ঠিক উচিত হবে না। তার স্টাফেরা ওর সঙ্গে খোলা মনে কথা বলতে পারে না, আর তিনি নিজেও নয়। বন্ড তার কাছে মাপ চেয়ে নিলেও নয়। সিক্রেট সার্ভিসে কোনো অপরাধ করলে তার সাজা মৃত্যু, তবে বন্ডের ক্ষেত্রে অবশ্য স্বতন্ত্র কথা। নিশানা অব্যর্থ, তা বহুবার প্রমাণিত হয়েছে, তাই ওর 007 নাম দেওয়া হয়েছে। এই কাজে সফল হলে ও আবার তার আগের জায়গায় ফিরে আসতে পারে, নচেৎ তার মৃত্যু অবধারিত। না, আর কিছু ভাববেন না এম। তারপর ড্রাইভারকে থামতে বলে 9তলার একটা বারান্দায় উঠে আসতে কোনো কড়া ওষুধের গন্ধ পেলেন। এরপর চাবি দিয়ে নিজের ঘরের দরজা না খুলে এম মানিপেনির অফিসে ঢুকে দেখতে পেল ও টাইপ করছে। তারপর ওকে জিজ্ঞাসা করলেন, এই কড়া ওষুধের গন্ধ কোত্থেকে আসছে? জানি না স্যার, ওয়্যার অফিসের রাসায়নিক বিভাগ থেকে লোক আনিয়েছিলাম। ওরা বলছে যে সব ঠিক হয়ে গেছে, তাই জানলাগুলো খুলে রেখেছিলাম। আর আমি হিটিংটাও চালিয়ে দিয়েছি। আর চিফ অফ স্টাফ এখনও ফেরেননি, তবে আপনার কথা মতো সব কাজ হয়ে গিয়েছে। ওদিকে স্যার জেমস 4টে পর্যন্ত অপারেশন চলবে, তারপর উনি আপনার টেলিফোনের অপেক্ষায় থাকবেন। আর এই আপনার ফাইল। একটা বাদামি রঙের ফোল্ডার, ওপরের ডান দিকের কোণায় লাল তার ছাপ মারা, অর্থাৎ জরুরি। এটার দিকে এম তাকিয়ে বললেন, 007-এর খবর কি? তার জ্ঞান ফিরেছে কিনা জানো কি কিছু? ম্যানিপেনি ভাবশীলের মুখে বললেন, বোধহয় জ্ঞান এসেছে। ওকে ঘুমের ওষুধ দিয়েছে, লাঞ্চের পর স্ট্রেচারে করে নিয়ে গেছে। এখনও কেউ ওর ব্যাপারে খোঁজখবর নেয়নি। ভালো কথা, আজকের কাগজপত্রগুলো নিয়ে এসো তো। ঝামেলায় দেখাই হয়নি।
কাগজ এগিয়ে দিয়ে ম্যানিপেনি কাছেই দাঁড়িয়ে থাকে। হয়তো এম কিছু জিজ্ঞাসা করতে পারেন। এই 10 বছর ধরে ম্যানিপেনি ওকে দেখছে, তাকে ঘৃণা করে না ভালোবাসে, যাই হোক না কেন নিঃসন্দেহে সে তাকে শ্রদ্ধা করে। ফাইল ফেরত দিয়ে এম বললেন, এখন থেকে 15 মিনিট কেউ যেন আমায় বিরক্ত না করে, তবে স্যার জেমসকে ফোন করা জরুরি। তারপর ওই বাদামি ফাইলটা খুলে এম পাইপে তামাক ভরে দেশলাই জ্বালিয়ে পড়তে শুরু করেন। বড় টাইপে লেখা, ফ্রান্সিসকে পিস্তল স্কারামাঙ্গা। এরপর ছোট টাইপে, পেশাদার খুনে। প্রধানত কেজিবির অধীনে কিউবার হাভানা থেকে ভিএসএস মারফত কাজ করে, তবে ক্যারিবিয়ান এবং মধ্য আমেরিকার রাজ্যগুলোতে অন্যের হয়ে কাজ করে। 1959 সালে যে বছর কাস্ত্রো ক্ষমতা লাভ করে সেই বছর স্কারামাঙ্গার হাতে খুন এবং জখমের ফলে এসএসসিআইয়ের এবং অন্যান্য মিত্র সংস্থার প্রচুর ক্ষতি হয়। এই বছর থেকে ওর খুব শক্তিও বৃদ্ধি হয়। স্থানীয় লোকেরা ভয়ের সঙ্গে ওকে শ্রদ্ধাও করে। এর প্রধান অস্ত্র হলো সোনার পাতে মোড়া লং ব্যারেল সিঙ্গেল অ্যাকশন কোল্ট 45। সোনার পিস্তলধারী বলেই পরিচিত, তবে ব্যালেটগুলো বিশেষভাবে তৈরি। 24 ক্যারেট সোনার ওপর রূপো দিয়ে মোড়া দমদম বুলেট। নিম্নলিখিত ব্যক্তির মৃত্যুর জন্য স্কারামাঙ্গাই দায়ী। ব্রিটিশ গিনিতে 257, ত্রিনিদাদে 397, জামাইকাতে 940, হাভানায় 764 ও 772 এবং 098। কেএসএসকে আহত করে অবসর গ্রহণ করতে বাধ্য হয় 2 হাঁটুতে গুলি করে এরিয়া ইন্সপেকশন অফিসারকে। মার্টিনিক, হাইতি এবং পানামায় স্কারামাঙ্গার হাতে নিহত লোকেদের তালিকা কেন্দ্রীয় রেকর্ডে পাওয়া যাবে। বর্ণনা, বয়স প্রায় 35, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, রোগা পাতলা সমর্থ চেহারা, বাদামি চোখ, কদমছাট চুল, লম্বা ঝুলপি, রোগা এবং কঠিন মুখে পাতলা দাড়ি, চ্যাপ্টা কান দুটো প্রায় মাথার সঙ্গে লাগানো, হাতের চেটো বড় এবং শক্ত, 2 হাতেই সমান চলে, নখ সুন্দর করে কাটা এবং পলিশ করা। শারীরিক বৈশিষ্ট্য, বাঁ দিকের বুকের প্রায় 2 ইঞ্চি নিচে 1/3 উদরগত অংশ। বিশেষ দ্রষ্টব্য, মেয়েদের প্রতি দুর্বলতা, ভূত এবং স্থানীয় কুসংস্কারগুলো মেনে চললেও সে যেন অপরাজিত শক্তির উৎস। পূর্ব ইতিহাস, স্কারামাঙ্গার কাটালান মার্কার দলের সঙ্গে আত্মীয়তা আছে, ওদের সঙ্গে ছোটবেলা কাটিয়েছে। 16 বছর বয়সে বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করে, ওখানে গুন্ডামি করতে থাকে। শেষে ভালো বন্দুকবাজ হিসাবে নেভাতার একটি কুখ্যাত গুন্ডা দলে যোগ দেয়। ওই সময় সে লা ভাগাসে জুয়োর আড্ডায় চাকরি করত। সেই সময় দলের মধ্যে বা বাইরের অপরাধী এবং ধাপ্পাবাজ বলে গণ্য লোকেদের সাবার করার ভার ছিল তার ওপরে। ডেট্রয়েটের গুন্ডা দলের একজনের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘায়েল করলে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। লা ভেগাসের এক গল্ফ মাঠে চাঁদের আলোয় ওই যুদ্ধ হয়েছে। অপরজন গুলি ছোড়ার আগেই তারা দুটো গুলি করে ওর বুকে লাগে, অথচ দূরত্ব ছিল মাত্র 20 পা। অবশ্য এই কাজের জন্য তার নিজের দলের কাছ থেকে $1,00,000 পেয়েছে এবং এই টাকা দিয়ে সে ক্যারিবিয়ানের বিভিন্ন অঞ্চলে নানা রকমের শেয়ার কিনেছে। এছাড়া জমি এবং চাষের জমি নিয়ে ফটকা বেলায় তার সুনাম বাড়ে। 1969 সালে হাভানায় বাস করতে থাকে এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রাখে। ওদিকে ব্যাতিস্তার লোক হয়েও গোপনে ক্যাস্তর দলের হয়ে কাজ করতে পিছপা হয়নি। পাসপোর্ট বিভিন্ন ধরনের এবং কিউবার কূটনৈতিক পাসপোর্টও আছে। ছদ্মবেশ, প্রয়োজন হয় না পুলিশের, কোনো রকম রেকর্ড না থাকায় যত্রতত্র ঘুরে বেড়ায় তার জনপ্রিয়তা নামকরা চিত্রতারকাদের মতন, এবং তাকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তার গুণগ্রাহীরও অভাব নেই। ওপরতলার লোকেরা তার হাতের মুঠোয়, ওদের কাছ থেকে অর্থ এবং সাহায্য দুই পেয়ে থাকে। বেআইনি কেনাবেচার ব্যাপারে তৃতীয় পক্ষকে খাড়া করে, অর্থাৎ সর্বত্রই তার যাতায়াত আছে। সম্পদ প্রচুর প্রচুর, সঠিক হিসাবও তার জানা নেই। তার নানা রকম ক্রেডিট কার্ড আছে, জুরিখের ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট আছে, জুনিখের ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। দরকার মতো কিউবা থেকে বিদেশি মুদ্রা পায়, তবে তা বেশি নয়, ফলে সঞ্চয়ের পরিমাণও কম। উদ্দেশ্য, এখানে এসে এম থামলেন। এতক্ষণে যা পড়লেন তা নেহাতি মামুলি, এবার যা পাওয়া যাবে তাতে লোকটির চরিত্র বুঝতে সুবিধা হবে। সিসি নামে আত্মগোপনকারী লোকটি আসলে অক্সফোর্ড ভূতপূর্ব ইতিহাসের অধ্যাপক। এর লোকটিকে তেমন পছন্দ করতেন না, বুঝতে পারতেন না কেন লোকটির হেডকোয়ার্টার্সে এত খাতির,
আর কেনই বা ছোট এবং আরামদায়ক একটা অফিস দেওয়া হয়েছে। গ্যারি ক্লাবে গিয়ে অনেকক্ষণ ধরে খুব দামি দামি খাবার খান, অফিসেও যখন তখন যান, ফাইল চেয়ে পাঠান, তারপর নিজস্ব মতামত জানান। লোকটির পোশাক পরিচ্ছদ, চুলের ছাঁট ইত্যাদি এমের অপছন্দ হলেও তিনি তার জ্ঞানের জন্য তাকে শ্রদ্ধা করেন, কারণ তার মতামত প্রায় সব ব্যাপারেই নির্ভুল হয়। তার বক্তব্য পড়তে এমের সবসময় উৎসুক, যেমন এখন পড়ে চলেছেন। এই লোকটির চরিত্র বড়ই অদ্ভুত। এরা যেমন সমাজে প্রতিষ্ঠিত, তেমনি ভাড়াটে গুন্ডা হিসেবেও খুব কাজের। ওর এই প্রকৃতি হওয়ার পেছনে কিছু একটা ব্যাখ্যা পাওয়া যেতে পারে। ওর বাবার নাম এনরিকো স্কারামাঙ্গা। তার একটা ভ্রাম্যমাণ সার্কাস দল ছিল। তারা নানা খেলার মধ্যে গুলি ছোড়া, পিরামিডের খেলা, হাতির খেলা ইত্যাদি দেখাতো। তাদের দলে 3টে হাতি ছিল। ম্যাক্স নামক হাতিটা চালাতো স্কারামাঙ্গা। একবার রেল লাইনের পাশে তাঁবু পড়েছে। হঠাৎ ম্যাক্স কী কারণে ক্ষেপে গিয়ে মাহুতকে ফেলে দিয়ে দর্শককে পিষে রেল লাইনের ধারে ছুটল। একটু পরে পুলিশ ও হাতির পেছনে গিয়ে গুলি করতে থাকে। একসময় বেচারা আর দাঁড়াতে পারে না। স্কারামাঙ্গা এক হাতে পিস্তল নিয়ে ম্যাক্সকে শান্তভাবে তাঁবুতে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। তারপর তাঁবুতে ফিরে এলে পুলিশের এক ক্যাপ্টেন ওর ডান চোখে গুলি করতে ও মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে দর্শকরা পালাচ্ছে। এর পাল্টা জবাব হিসেবে স্কারামাঙ্গাও সেই অফিসারকে গুলি করে। পুলিশ তাকে গুলি করতে পারত, কিন্তু অনেক দর্শক থাকায় তার ঝুঁকি নেয়নি। ফলে স্কারামাঙ্গা পালালো, প্রথমে নেপালস, তারপর জাহাজে চেপে সোজা আমেরিকা। হাতির মৃত্যু, পুলিশ অফিসারকে গুলি চালানো ইত্যাদি ঘটনায় স্কারামাঙ্গাকে হিংস্র করে তোলে। সে ভুলে যায় যে মাহুতের দোষেই এসব হয়েছে। এরপর তার মধ্যে একটা হিংস্র ভাব এসে বাসা বাঁধে, যা পরবর্তীকালে তাকে বেপরোয়া করে তোলে। এবার এম নিচের লেখাটা ভাবতে থাকে। স্কারামাঙ্গা সিক্রেট সার্ভিসের যা ক্ষতি করেছে তাতে তার খুব তাড়াতাড়ি বিদায় নেওয়া উচিত। প্রয়োজন বোধে তার মতো নিষ্ঠুর হওয়ারও দরকার। অবশ্য যদি তেমন প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় তবে তার সম্ভাবনা খুব কম, এই আর কি। এর তলার আমেরিকা এবং ক্যারিবিয়ান গোয়েন্দা দপ্তরের প্রধান এবং চিফ অফ স্টাফের সম্মতিসূচক স্বাক্ষর রয়েছে। তারপর মিনিট 5 এই উদাসভাবে তাকিয়ে থাকার পর সবুজ কালিতে লিখলেন, কাজ শুরু করে দেওয়া হোক। সবশেষে তার নামের আদ্যক্ষর এম। আর 5 মিনিট ভেবে এম মনে মনে বলে উঠলেন, তাহলে আমি বন্ডের মৃত্যুর পরোয়ানায় সই করে দিলাম। পরের পর্ব, দিনটা কেমন কাটবে। জামাইকার কিংস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সুযোগ সুবিধে খুব একটা নেই। বড় জেট প্লেনের রানওয়ে বানাতে গিয়েই সব টাকা শেষ। যাত্রীদের সুবিধার দিকে তেমন নজর নেই। 1 ঘন্টা আগে ত্রিনিদাদ থেকে বন্ড পৌঁছেছে হাভানা যাওয়ার কিউবান এয়ারওয়েজে। প্লেন আসতে এখনও 2 ঘন্টা বাকি। তাই কোট ও টাই খুলে সে বিমানবন্দরের দোকানের জিনিসপত্র রেখেছে, দামি সেন্ট, পানীয়, স্থানীয় শিল্পের কাজ ইত্যাদি। দুপুরের খাবার বন্ড প্লেনেই খেয়েছে। মদ খেতেও তার ইচ্ছে করছে না। এখন একটা ট্যাক্সি করে সে কিংস্টনে যাবে তারও উপায় নেই। বিমানবন্দরটা বড্ড দূরে। লাউঞ্জে মাত্র 2 জন যাত্রী। তারা বন্ডের দিকে তাকিয়ে থাকায় সে বিরক্ত হয়ে একটা স্টলে দৈনিক গ্লিমার কাগজটা কিনল। এটা তার প্রিয় কাগজ। ভালো খবর পরিবেশন করে। প্রথম পাতার গাঁজা সংক্রান্ত নতুন আইন, যার ফলে এখানে গাঁজার উৎপাদন এবং কেনাবেচা বন্ধ হয়ে যাবে। তারপর তার রাশিফলের দিকে চোখ আটকে যায়। দুঃখের কোনো কারণ নেই। আজ একটা আশ্চর্যজনক এবং আনন্দদায়ক ঘটনা ঘটতে পারে। চোখ কান সজাগ রাখুন। পরে তার হাসি পায়। হাভানায় পৌঁছেই যে স্কারামাঙ্গার দেখা পাবে এ কথা ভাবাও অন্যায়। ও ওখানে নাও থাকতে পারে। বন্ড 1.5 মাস ধরে তাকে খুঁজে চলেছে। মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ানের কোথাও বাদ রাখেনি। ত্রিনিদাদে একদিনের জন্য হাতছাড়া হলো, আর কারাকাসে মাত্র কয়েক ঘন্টার জন্য। একান্ত অনিচ্ছা সত্ত্বেও বন্ড স্কারামাঙ্গার সন্ধানে বেরিয়েছে। এটা তার পক্ষে একটা প্রতিকূল পরিবেশ। ব্রিটিশ গিনিতে ওর একটা পাসপোর্ট ছিল। এমন অনেক কথাই তার মনে হানা দিতে থাকে। হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপনের দিকে দৃষ্টি যায়। বিজ্ঞাপনটা এইরকম: নিলামে বিক্রি হইবে 28 বুধবার সকাল 10:30 77 নম্বর হারবার স্ট্রিটে কিংস্টনের একটি মর্গেজ করা সম্পত্তি 3.5 লাখ লাভ লেন, সাভানা লামার কর্নেলিয়াস ব্রাউনের নিকট হইতে। তারপর জমি এবং বাড়ির বর্ণনায় পুরনো ব্রিটিশ আমলের গন্ধ আছে, যা পরে বন্ড উপভোগ করে। জামাইকা ছিল ব্রিটিশদের সর্বপ্রথম উপনিবেশগুলির একটা।
ওরা যতই নিজেদের স্বাধীন বলুক, বন্ডের দৃঢ় বিশ্বাস কিংস্টনের কেন্দ্রস্থলে রানী ভিক্টোরিয়ার মূর্তি নিশ্চয়ই এখনও আছে। কোনো মিউজিয়ামে সরিয়ে রাখা বা ফেলে দেওয়া হয়নি, ঠিক আফ্রিকার সদ্য স্বাধীন হওয়া দেশগুলোর মতন। এরপর বন্ড ঘড়ি দেখে ভাবে, যাক, কাগজ দেখে 1 ঘন্টা সময় তো কাটলো, এটা মন্দ কি। তারপর কোট এবং ব্রিফকেসটা তুলে নিয়ে বন্ড ভাবে, আর বোধহয় সময় নেই। তার এখন মন্দর চেয়ে ভালোটাই ভাবা শ্রেয়। অন্তত তার অভিজ্ঞতা সেই কথা তাকে মনে করিয়ে দেয়। এখন বন্ডের মনের মধ্যে একটা মেয়ের ছবি ফুটে উঠেছে, যদিও কিছুটা বিবর্ণ। সেই মেয়েটি তাকে আর চিঠি দেয়নি। তার সম্বন্ধে শেষ শুনেছিল ফিলাডেলফিয়ার এক ডাক্তারের বিয়ে করে 2 ছেলেপুলের মা হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের খোপগুলো জনশূন্য, কেবল ফ্ল্যাগ আর হোল্ডারগুলোই উপর ধুলো জমেছে। বন্ড উঠে সেদিকে গেল। যাত্রীদের চিঠিপত্রের মাঝের একটা স্ট্যান্ড রাখা। যদি বন্ডের ওখানে কোনো চিঠি থাকে। অবশ্য এয়ারপোর্টে সে জীবনে কোনো চিঠি পায়নি, বিয়ের তলায় নয়। আপাতত তার ছদ্মনাম ছিল মার্ক হ্যাজার্ড। এই চেয়েও দেখতে পেল না। তার আগে তার কোম্পানির ছদ্মনাম ছিল ইউনিভার্সাল এক্সপোর্ট, কিন্তু ইদানিং সিক্রেট সার্ভিস ওর নামটা আর ব্যবহার করছে না। না, বন্ডের নামের কোনো চিঠি নেই। আর সেই কিউবার দম্পতিকে দেখতে পাচ্ছে না। হঠাৎ বাইরের দিক থেকে চোখ ফেরাতে একটা চিঠির দিকে তার দৃষ্টি যেতে চোখ দুটো চকচক করে ওঠে এবং সেই চিঠিটা পকেটে ঢুকিয়ে একটু এদিক ওদিক তাকিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। চিঠিটা স্কারামাঙ্গার, বিওএসির যাত্রী লিসা থেকে চিঠিটা এসেছে। তারপর বন্ড বাথরুমের দরজাটা বন্ধ করে খামটা খোলে। তাতে স্পষ্ট করে লেখা, কিংস্টন থেকে 12-15 মিনিটের খবর পৌঁছেছে। আগামীকাল দুপুরের পর নমুনা পাওয়া যাবে 3.5 নম্বর SLM-এ। শুধু এইটুকুই লেখা। এর তলায় কোনো সই নেই। বন্ডের মুখ হাসিতে ভরে ওঠে। তার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। SLM-এর অর্থ সাভানা লা মারা। বন্ড ভাবে, রাশিফলের সেই সুবর্ণ সুযোগের কথা কি মিলে যাচ্ছে? চিঠিটা ভালো করে বন্ড আরেকবার পড়ল। পড়তে গিয়ে দেখে চিঠিটা কিছুটা ভিজে গেছে। তা যাক, গরমে শুকোতে বেশি সময় লাগবে না। তারপর চারিদিকটা একবার চোখ বুলিয়ে সে চিঠিটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। বন্ড বিওএসির কাউন্টারে গিয়ে খবর নিয়ে জানতে পারে যে লিসা থেকে প্লেনটা আসছে। লিসা থেকে কিংস্টন, নিউ ইয়র্ক হয়ে লন্ডনে পরের দিন 1:15 মিনিটে এসে পৌঁছবে। বন্ড ভাবে, এবার কারুর শরণাপন্ন হতে হয়। মনে পড়ে গেল স্টেশন জিয়েতে নাম আছে। তাই সে হাই কমিশনের অফিসে ফোন করলো। ওখানে একটা মেয়ে ফোন ধরলে, আমি কমান্ডার রসের সহকারী বলছি, বলুন আপনার জন্য কি করতে পারি। মেয়েটির গলার স্বর যেন বন্ডের পরিচিত মনে হলো। সে বলল, আমি কমান্ডার রসের সঙ্গে কথা বলতে চাই, লন্ডন থেকে আসছি, আমি তার বন্ধু। কিন্তু কমান্ডার যে বাইরে। তবে আমি কি কিছু করতে পারি? কি যেন আপনার নাম বললেন? তারপর মেয়েটি নিজেই ফের বললেন, আরে জেমস নাকি? আরে মেরি গুড নাইট, কী করছো এখন? আগে যা করতাম এখনও তাই করছি। তা তোমার শরীর খারাপ নাকি? তুমি কোথা থেকে কথা বলছো? কিংস্টন এয়ারপোর্ট থেকে। আর শোনো, তোমায় আমাকে একটু সাহায্য করতে হবে, চট করে লিখে নাও। দাঁড়াও, হ্যাঁ এবার বলো। আমি একটা গাড়ি চাই, যে কোনো রকম হলেই চলবে। সাভানা লা মারার সবচেয়ে শাঁসালো মক্কেলের নাম। এদিকটা সার্ভে ম্যাপ চাই বড় স্কেলে। আর জামাইকার মুদ্রার 100 পাউন্ড এবং নিলাম ব্যবসায়ী আলেকজান্ডার কাছে ফোন করে আজকের গ্লিমারে যে সম্পত্তির বিজ্ঞাপন দিয়েছে তার দাম জেনে নাও। বলবে তুমি কিনতে আগ্রহী। 3.5 লাভ লেন, বাকিটা কাগজে পাবে। আমি এখন 1 মিনিটের জন্য মর্গ্যান হারবারে যাচ্ছি, তুমি ওখানে চলে এসো। রাতে একসঙ্গে খাবো। তারপর দরকারি কথা সারতে সারতে ব্লু মাউন্টেনের সূর্যোদয় দেখব। তা আমার কাজটা করতে পারবে তো? কেন পারবো না? গুড নাইট হাসে। তুমি সেই আগের মতোই আছো। তাই থাকাই তো স্বাভাবিক। বন্ড হাসে। তারপর টেলিফোন বুথ থেকে বেরিয়ে যেন বন্ড হাঁপ ছেড়ে বাঁচল। ঘামে যেন সারা শরীর তার ভিজে গেছে। ভাবে, যাক, একজন লোক চেনা পাওয়া গেল, যা এই সময় খুব দরকারি ছিল। ওদিকে হেডকোয়ার্টার্স বলেছিল যে ও বদলি হয়েছে।
এরপর সে নিজের ব্যাগটা সংগ্রহ করে একটা ট্যাক্সিতে উঠে পেছনের সিটে দেহের ভার ছেড়ে দিয়ে বলল, মার্গান হারবার চলুন। নির্দিষ্ট জায়গায় এসে বন্ড ট্যাক্সি ছেড়ে দিয়ে হোটেলে উঠল। হোটেলটা প্যালিসাডোরের কাছে, বেশ মনোরম হোটেল। এর মালিক একজন ইংরেজ। এককালে তিনি গোয়েন্দা বিভাগে কাজ করতেন, বড় গোছের একটা এয়ার কন্ডিশনের করা ঘর দিয়ে। মালিক বন্ডকে জিজ্ঞাসা করেন, কিসের খোঁজে? কিউবা না চোরাই মালের? এ নিয়ে আজকাল খুব ধরপাকড় হচ্ছে, এটা আপনাকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই আর কি। বন্ড মালিককে এড়িয়ে গেল। গলদা চিংড়ি হবে? নিশ্চয়ই হবে। তাহলে দুটো রাখবেন, সেই সঙ্গে সবচেয়ে দামি খাবার। তাও পাবেন। তাহলে বরফের শ্যাম্পেন চলবে? খুব ভালো হবে। এবার চান করে একটু ঘুমাবো। ঠিক আছে। এরপর 2টোর সময় বন্ডের ঘুম ভাঙল। প্রথমটা সে মনে করতে পারল না যে এখন সে কোথায়। তারপর সব মনে পড়ে গেল। চিকিৎসার সময় তার ওপর শক ট্রিটমেন্ট হয়েছে, বড় কষ্টের ব্যাপার। আর সে এমকে খুন করতে গিয়ে অন্যায় করেছে। তার কেজিবির প্রতি বিদ্বেষ জন্মেছে। তারপর 1.5 মাসের চিকিৎসায় সে সম্পূর্ণ সেরে উঠেছে। এরপর মেডস্টোন পুলিশ রেঞ্জের টার্গেট প্র্যাকটিস করেছে। তাতে সফলতা আসায় এম তাকে কাজে লেগে পড়ার জন্য সবুজ কালিতে লিখে আদেশ দিয়েছেন। এরপর লন্ডন এয়ারপোর্ট ছেড়ে এই পৃথিবীর প্রান্তে। ইতিমধ্যে বন্ড আরেকবার স্নান করে এলো এবং একটা চেয়ারে জানলার কাছে টেনে নিয়ে বন্দরের দৃশ্য দেখতে লাগলো। ভাবলো 3.5 লাভ লেন জায়গাটা কেমন হবে। স্কারামাঙ্গার মতো বন্দুকবাজের সঙ্গে মোকাবিলা করা চারটিখানির কথা নয়। এর পরিণতি কী হবে তা কে জানে। আর নিজের নাম ধাম সব গোপন করতে হবে। কূটনৈতিক পাসপোর্ট না গুড নাইটের কাছে রেখে যেতে হবে। সে মার খা জর্জ নামে পরিচিত হবে। চিলির বক্সাইট, সমুদ্রতট উন্নয়ন ইত্যাদির ব্যবসায় নেমে পড়তে পারে। বা লোকে ভাবতে পারে যে তার পয়সা আছে, ওখানে জমির খোঁজে হয়তো এসেছে। আর রাশিচক্রের সুফলের কথা যদি সত্যি হয়, তাহলে 3.5 লাভ লেনে স্কারামাঙ্গার সঙ্গে সাক্ষাৎ হলে চোখ কান দুই খাড়া রাখতে হবে। ইতিমধ্যে সূর্য অস্ত গেছে। তার রেশ সমুদ্রের জলে ছড়িয়ে পড়ে যেন ইস্পাতের মতো চকচক করতে থাকে। একটু পরে পরিচিত সেন্টের গন্ধ ঘরে ছড়িয়ে পড়লে বন্ড সামনের দিকে তাকিয়ে তার সঙ্গে গুড নাইটে চোকাচুকি হলো। আগের চেয়ে দামি পোশাক পরেছে, গলায় একটা মুক্তোর হার, গায়ের রং কিছুটা তামাটে হলেও দেহের দীপ্তি বেড়েছে। বন্ড মেরি গুড নাইটকে স্বাগত জানিয়ে বলে, তোমার ওই মুক্তোর মালার মধ্যে একটাতে তো বিষ আছে, তাই না? হ্যাঁ, তবে কোনটাতে আছে তা ঠিক মনে থাকে না। তারপর উভয় পানীয় নিয়ে বসল। বন্ড মেরির মুখোমুখি বসে পানীয়তে চুমুক দিয়ে বলে, এতদিন কোথায় ছিলে? রস কোথায়? আর আমি যে তোমার কাজের ভার দিয়েছিলাম তার কি হলো? মেরি তেমন পানীয় পছন্দ করে না, সিগারেটও খায় না, তাই পানীয়তে সাবধানে চুমুক দেয়, আবার সিগারেটও ধরালো। তারপর সোনালি চেন দেওয়া খড়ের হ্যান্ডব্যাগ তুলে সে বন্ডকে জামাইকার 100 পাউন্ড দিয়ে বলে, এটা তোমার নিজের নামে না কোম্পানির খাতে? আমার নামে। হোটেলের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, সানবিম আলপাইন। আমি চালাই, তেল ভর্তি আছে, আর চলে পাখির মতন। আর ফ্রোমের সব থেকে শাঁসালো মক্কেল হলো টনি হিউগিল। বড় ভালো লোক, আগে নৌবিভাগে কাজ করত, এখন অন্য কাজ করে, স্ত্রীটিও ভালো। তারপর আখের ব্যাপারেও অনেক কথা বলল। বন্ড তাতে খুশি হয়ে বলে, সব খবর এনেছো? তোমার ওসব জানা দরকার, কারণ সারা পৃথিবীতে চিনি নিয়ে একটা বিরাট দাবা খেলা চলছে। আর গ্লাভ কম্পার্টমেন্টের মধ্যে সার্ভে ম্যাপটা রেখেছি। ঠিক আছে, তা তোমার কর্তা রস কোথায়? জানি না, তবে শুনেছি স্কারামাঙ্গা নামে একটা বন্দুকবাজ লোকের পেছনে গেছে। গত পরশু ফেরার কথা ছিল, এখনও ফেরেনি। যাক, 3.5 লাভ লেন সম্বন্ধে খোঁজ নিয়েছো? আলেকজান্ডারদের কাছে তেমন সুবিধে না হওয়ায় স্পেশাল ব্রাঞ্চের কাছে খোঁজ নিয়েছি, আর ওই জায়গাটা সাভানা লা মারের একটা বাজে জায়গা বলে মেরি নাক কুঁচকয়। মেরির কথা বলার ধরন দেখে বন্ড হেসে ওঠে।
বন্ধুরা আজ তাহলে পরে কিন্তু এই পর্যন্তই। আগামী দিন তোমাদের যে পর্বটা শোনাবো তার নাম হচ্ছে 3.5 নম্বর লাভ লেন। তাহলে এই পর্ব দিয়ে শুরু করব আগামী দিন, কিন্তু আজকে তোমাদেরকে এখানেই বলছি টাটা। দেখা হবে আবার একটা আগামী পর্বে নতুন আর একটা চমকের সাথে। আমরা শেষ করব জেমস বন্ডের দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান। তাহলে পরে চলো আজকে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।